শ্রী শ্রী গুরবেই নমঃ। অনেকেই কিছুদিন ধরে বলছেন বাস্তুশাস্ত্র নিয়ে কিছু আলোচনা করার জন্য। তো বাস্তুশাস্ত্র নিয়ে আলোচনা করতে গিয়েই আমার যে কথাটা মনে পড়ছে, একজনের সম্পর্কে হঠাৎ মনে পড়ছে আমার। তিনি আমার অত্যন্ত প্রিয়জন ছিলেন, খুবই প্রিয়জন ছিলেন। তিনি আমাকে অত্যন্ত স্নেহ করতেন, ভালোবাসতেন। শুধু আমাকে নয়, এই কথাটা বলা ভুল হবে, তার আশেপাশের পাড়াপড়শি থেকে শুরু করে, আত্মীয় স্বজন থেকে শুরু করে সবাইকে তিনি খুব ভালোবাসতেন, অন্তর থেকে ভালোবাসতেন। আর একটা বিষয় হলো যে তিনি অত্যন্ত ঈশ্বর ভক্ত মানুষ ছিলেন, ঈশ্বর প্রেমী মানুষ ছিলেন। ভগবান ছাড়া তিনি কিছু বুঝতেন না। তো এইরকম একজন মানুষ, যিনি পরোপকারী, লোকের আপদে বিপদে ঝাঁপিয়ে পড়তেন, দুহাত ভরে, নিজের সামর্থ্যর বাইরে গিয়ে দুহাত ভরে মানুষকে সাহায্য করতেন। কার মেয়ের বিয়ে হচ্ছে না, কার ছেলের বই কেনা হচ্ছে না, কার মেয়ের জামা নতুন কিনতে হবে পুজোতে, এসব নানান দিকে তার খুঁটিনাটি সব দিকে তার নজর ছিল এবং তিনি সেটা করতেন। মানে মুখে শুধু বড় বড় বাক্য দেয়া নয়, বাস্তবে সেগুলোকে তিনি ইমপ্লিমেন্ট করতেন। সেই জন্য তাকে আমার আরো বেশি ভালো লাগতো, এখনো লাগে, যাই হোক। তো সেই মানুষটা, এইরকম একজন পরোপকারী ঈশ্বর ভক্ত মানুষটা খুব দুর্ভাগ্যজনকভাবে, অত্যন্ত দুর্ভাগ্যজনকভাবে তিনি সন্ধ্যেবেলায় ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে অত্যন্ত কষ্টের সাথে মারা যান। তো এবং বাড়িতে তখন কেউ ছিলেন না তার, যে তাকে বাঁচাবেন সেই অবস্থাটা ছিল না, কারণ দরজা বন্ধ আর তিনি দরজা খুলে বাইরে আসার মতো পরিস্থিতিতে তিনি ছিলেন না। ফলে তিনি পুরোপুরি অগ্নিদগ্ধ হয়েই মারা যান। এবার আত্মীয় স্বজনদের মধ্যে ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয় এবং এটা কিন্তু কোয়াইট ন্যাচারাল। যার নিজের জন চলে যাচ্ছে, যার আপনজন চলে যাচ্ছে, এবং সেটা কোথায় না ঠাকুর ঘরে পুজো করতে করতে, তো তখন সে কোথায় গিয়ে যেন ভগবানকেও ক্ষমা করতে পারে না, ঈশ্বরকেও ক্ষমা করতে পারে না। কেন পারে না? যে এই মানুষটা তো এত ঈশ্বর ভক্ত ছিল, এই মানুষটা তো পরের বিপদে ঝাঁপিয়ে পড়তো, মানে তাকে ডাকতে হতো না, সে নিজে ঝাঁপিয়ে পড়তো পরের বিপদে। তাহলে তার এইরকম ভাবে অপঘাতে কেন মৃত্যু হবে? এটা ভগবানের কি রকম বিচার? এটা কিন্তু খুব যুক্তিযুক্ত প্রশ্ন। এই যুক্তিযুক্ত প্রশ্নকে অস্বীকার করা যায় না বা অগ্রাহ্য করা যায় না। তো আমিও দীর্ঘদিন ধরে এটা নিয়ে চিন্তা করে যাচ্ছিলাম যে সত্যি কথা, উনার মতো ঈশ্বর ভক্ত মানুষ, উনার মতো ঠাকুর ভক্ত মানুষ, উনার মতো পরোপকারী মানুষের এরকম কি করে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে যেতে পারে। এবং দুর্ঘটনা মানে দুর্ঘটনা, একবারে মৃত্যু। তো দীর্ঘদিন আমি পড়াশোনা করতে 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 অবশেষে এই বাস্তুশাস্ত্রে এসে দেখতে পেলাম যে বাস্তুশাস্ত্রে বিভিন্ন বিখ্যাত বাস্তুবিদরা বলছেন যে বাস্তু মেনে লোকের ঘর বাড়ি করা উচিত, নয়তো নানান ধরনের বিপদ, এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে গৃহকর্তা বা গৃহস্বামী বা পরিবারের কারো, যদি বাস্তুতে কিছু ভুল ত্রুটি ঘটে যায়। তো আমার যতদূর মনে পড়ছে যে মানুষটি সম্পর্কে আপনাদের বলছি, আমার যতদূর মনে পড়ছে তার ঠাকুর ঘরটা ছিল, অগ্নিকোণ। অগ্নিকোণ বলতে দক্ষিণ পূর্ব কোণ, মানে সাউথ ইস্ট কর্নারে তার ঠাকুর ঘরটা ছিল, আমার মনে পড়ছে। এবার অগ্নিকোণ সম্পর্কে বাস্তুশাস্ত্রে পরিষ্কার বলা আছে, অগ্নিকোণ মানেই হলো অগ্নিস্থান। ওই জায়গাটা সবসময় গরম হয়ে থাকে, ওই জায়গাটার নামই হলো অগ্নিস্থান, সেই জন্য অগ্নিকোণ বলা হয়। তো সেখানে নিদান দেওয়া আছে যে শুধুমাত্র কিচেনই হবে সেখানে, রান্নাঘর মানে রান্না হবে, যেহেতু অগ্নিস্থান, এমনিই গরম হয়ে আছে জায়গাটা, সেই জন্য সেই জায়গায় রান্নাঘর করতে হবে। কিন্তু আগেকার দিনের মানুষরা তো অনেকেই সব বাস্তুফাস্তু তো কয়েক বছর যাবৎ মারাত্মকভাবে চাড়া দিয়ে উঠেছে, এই বাস্তু চিন্তা, বাস্তু প্ল্যান, হ্যান ত্যান। তো আগেকার দিনের মানুষরা তো এসব মানতেন না। কোনো রকমে একটা বাড়ি করতে পারছেন তারা, কোনো রকমে একটা ঘর জায়গা করতে পেরেছেন, এটাই বিরাট ব্যাপার, এটাই ভগবানের বিশাল দয়া। এবার যেখানে যেটা সম্ভব সেখানে সেটা তারা বানিয়ে ফেলতেন। তো সেই হিসেবে উনিও হয়তো এরকমই বানিয়েছিলেন।
তখন তো বাস্তুশাস্ত্র ছিল না, যে কারণে আর কি। এটা কিন্তু আবার বলছি, এটা আমার অ্যাজাম্পশন, কারণ বাস্তুশাস্ত্রে বিভিন্ন বই ঘেটে বিভিন্ন প্রচুর পড়াশুনো করে আমি যতটুকু বুঝেছি তার উপর বেস করে বলছি যে এই কারণটা হলেও হতে পারে ওনার জন্য। এই কারণটা কেননা বাস্তুশাস্ত্রে পরিষ্কার বলা আছে যে ঠাকুর ঘর, যেটা স্পেসিফিক্যালি যেটা ঠাকুর ঘর, সেটা আয়দার হবে ইস্ট কর্নার, ইস্ট সাইডে, মানে ইস্টে পূর্ব দিকে, বা ঈশান কোণে। ঈশান কোণকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে ঠাকুর ঘরের ক্ষেত্রে, ঈশান কোণকে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো যেখানে ওনার ঠাকুর ঘরটা ছিল অগ্নিকোণে। যাই হোক, তো যে জিনিসটা আমি বুঝলাম এই বাস্তুশাস্ত্রের বই পরবর্তীকালে প্রচুর পড়াশুনো করে যেটা বুঝতে পারলাম, যে বাস্তু বাবা যিনি, যাকে বাস্তু পুরুষ বলা হয়, আমি এখানে বাস্তু বাবা বলে তাকে ভালোবেসে বাস্তু বাবা বলেই বলছি। তো সেই বাস্তু বাবার যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, দেখুন ছবিটা একটু ভালো করে দেখুন, বাস্তু বাবার ছবিটা। বাস্তু বাবার দেখুন নর্থ ইস্ট কর্নারে বাস্তু বাবার মাথাটা, মানে বাস্তু বাবা উপুড় হয়ে শুয়ে আছেন। খুব ভালো করে দেখুন, বাস্তু বাবার মাথাটা, মুখটা কিন্তু নর্থ ইস্ট কর্নার বা উত্তর পূর্ব দিকে, মানে ঈশান কোণে। সেই কারণে সমস্ত বাস্তুবিদরা একই কথা বলে থাকেন যে ঠাকুর ঘরটা অবশ্যই যেন ঈশান কোণে হয়, কিংবা পূর্ব দিকেও হতে পারে, হয় ঈশান কোণ বা পূর্ব দিক। সেই কারণে এটাও বলা হয়েছে যে ঈশান কোণে কখনো টয়লেট, গোডাউন এসব কিছু করা উচিত নয়, কারণ ওখানে বাস্তু বাবার মাথা আছে। আপনি নিজে চিন্তা করুন, আপনি ধরুন শুয়ে আছেন কোনো একটা জায়গায়, আপনার সামনে, ঠিক আপনার মাথার সামনে কেউ যদি দাঁড়িয়ে পটি করে বা কেউ টয়লেট করে, তাহলে আপনার কি রকম ফিলিংস হবে? মারাত্মক ইরিটেশন হবে, স্বাভাবিক ব্যাপার। মারাত্মক ইরিটেশন হবে যে লোকটা কি আর পটি করার জায়গা পেল না, আমি শুয়ে আছি একটা জায়গায় আর সে এখানে আমার সামনে পটি করছে, আমার মাথার সামনে, আপনি তো রেগে যাবেন, স্বাভাবিক ব্যাপার। তো যে কারণে বাস্তু বাবাও ক্রুদ্ধ হন যদি যেখানে ঠাকুর ঘর করার কথা সেখানে যদি আপনি টয়লেট করেন, সেখানে যদি আপনি ইউরিনাল করেন, সেখানে যদি আপনি ওয়াশরুম করেন, বা সেখানে যদি কোনো আউটলেট আপনি করেন, বা সেখানে সেওয়ারেজ পাইপ যদি আপনি তৈরি করেন, রাখেন আর কি, মানে ব্যবস্থা করেন সেইভাবে যে ঈশান কোণে আমি সেওয়ারেজ পাইপ নামাবো বা আউটলেট নামাবো, বাস্তুদেবতা কিন্তু মারাত্মকভাবে ক্রুদ্ধ হন এতে। ফলে বাস্তু বাবা যেরকম ভাবে শুয়ে আছেন, মানে তার মাথাটা যেমন উত্তর পূর্ব দিকে আছে, ঠিক সেরকম ভাবে তার বডি যেরকম ভাবে আছে, ঠিক সেরকম ভাবে আমাদের সবকিছু মেনটেন করে করা উচিত। বাস্তুশাস্ত্রে এটাই পরিষ্কারভাবে বলা আছে। যেমন বাস্তুশাস্ত্র বা বাস্তু বাবার নিচের পোর্শনটা আপনি দেখুন, সেটা হলো আপনার দক্ষিণ পশ্চিম কোণ বা নৈঋত কোণ, যেটা সেই দিকে বাস্তু বাবার পশ্চাৎ দেশটা বা নিম্নাঙ্গ যেটা, সেটা নৈঋত কোণে। যে কারণে বাস্তু বাবা যেহেতু ধরে নেওয়া হয় যে বাস্তু বাবাও তার মানে ওই দিকেই পটি করেন বা ইউরিনাল ওই দিকে, বাস্তু বাবা ইউরিন, যাই হোক ইউরিনটা ওই দিকেই করেন, সেই কারণে আমাদেরও এটা সাজেশন দেওয়া হয় বা বলা হয় যে গোডাউন, টয়লেট, ইউরিনাল এগুলো যেন আমরা সবসময় ওই দক্ষিণ পশ্চিম কোণে বা আপনার সাউথ ওয়েস্ট কর্নারে বা নৈঋত কোণে যেন আমরা করি। এগুলো কিছু কিছু ব্যাপার মেনটেন করে বাস্তুশাস্ত্রে চলা উচিত, এটাই বলা হয়েছে বাস্তুশাস্ত্রে। মানে এইভাবেই ঘর তৈরি করা উচিত, বা ঘর তৈরি হয়ে গেল তার যা যা ডেকোরেশন, ইন্টেরিয়ার ডেকোরেশন যেগুলো, সেগুলো এইভাবে মেনটেন করা উচিত। যেমন দেখুন এই ছবিটা দেখুন, পরিষ্কার বলা আছে যে ঈশান কোণে আপনার হয়ে গেল ঠাকুর ঘর, পূর্ব দিকে আপনার জানলা দরজা থাকতে হবে, যাতে সূর্যের আল্ট্রা ভায়োলেট রেটা যাতে পরিষ্কার আপনার সরাসরি আপনার ঘরের ভিতরে প্রবেশ করতে পারে। কারণ সূর্যের আল্ট্রা ভায়োলেট রে এইটা আপনার ঘরের ভিতর দরজা এবং খোলা জানলা দিয়ে যাতে আপনার ঘরের ভিতর ভালো মতো প্রবেশ করে, সেই জন্য এটা পূর্ব দিকে বলা হয়েছে। যে বারান্দা থাকবে একটা, যাদের বারান্দা থাকার অবস্থা নেই তাদের অ্যাটলিস্ট যেন জানলার দরজাটা পূর্ব দিকে থাকে। আচ্ছা, মেন এন্ট্রান্সটা কিন্তু অবশ্যই বলা হয়েছে, মেন এন্ট্রান্স যেটা সেটা ঈশান দিকে করলে ভালো হয়, কেননা বাস্তু বাবাও কিন্তু ওই ঈশান কোণ দিয়েই বাড়িতে ঢোকেন,
বাস্তু বাবাও যখন ঢোকেন, ধরুন উনি শুয়ে আছেন, কোথাও গেলেন, উনি আবার ফিরলেন যখন, এটা বাস্তুশাস্ত্রীদের বিশ্বাস, এটা তাদের বিশ্বাস, এবং সেই বিশ্বাসেই তারা বলছেন যে যেহেতু ওই দিক দিয়েই বাস্তু বাবা আসেন ঈশান কোণ দিয়ে, সেহেতু মেন এন্ট্রান্স যেটা সেটা ঈশান কোণে করলে সবচেয়ে ভালো। আদারওয়াইজ পূর্ব দিক ইজ নট ব্যাড, কারণ পূর্ব দিকে সূর্য দেবতার স্থান, ওদিকে কোনোটাই অশুভ নয়, মানে আপনার এন্ট্রান্সের কথা বলছি আর কি। এবারে আমি উত্তর দিকে চলে আসছি। উত্তর দিকে কি বলা হচ্ছে? উত্তর দিকে বলা হচ্ছে যে ড্রয়িং রুম, বাচ্চাদের স্টাডি রুম এবং অফিস রুম আপনি চাইলে উত্তর দিকে করতে পারেন। কেন না, উত্তর দিকের দেবতা হলেন কুবের আর প্রতিনিধি দেবতা হলেন বুধ মহারাজ। তো যেহেতু ওইদিকে কুবেরের দিক এবং বুধ হলো ব্যবসাকারক গ্রহ, হলো বুধ, যে কারণে যখন আপনি ওখানে ড্রয়িং রুম করবেন বা অফিস রুম করবেন বা স্টাডি রুম করবেন, বুধ আবার প্ল্যানেট অফ ইন্টেলেকচুয়ালিটি, মানে বাচ্চাদের পড়াশোনার ক্ষেত্রটাও যদি বুধের দিকে হয়, পড়াশোনার বুধ মানে উত্তর দিক মুখ করে যদি বাচ্চারা পড়াশোনা করে তাহলে সেটা সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো যদি উত্তর দিকে মুখ করে বাচ্চারা পড়াশোনা করে। এবার চলে আসছি বায়ুকোণ বা আপনার উত্তর পশ্চিম দিক যেটা বায়ুকোণ, সেই দিকে এবার চলে আসছি। সেই দিকটা বাস্তুশাস্ত্রীরা বলছেন যে এই জায়গাটায় আপনি গেস্ট রুম করতে পারেন, গাড়ি ঘোড়া রাখতে পারেন, আপনার মানে গ্যারেজ টাইপের ওই টাইপের কিছু করে রাখতে পারেন, এটা বায়ুকোণে। আচ্ছা, বায়ুকোণের একটা বিশেষ ব্যাপার আছে, সেটা বলে রাখি। ধরুন আপনার ঘরে বয়স্কা মেয়ে আছে যার বিয়ে হচ্ছে না, নানান কারণে তার বিয়ে হচ্ছে না, তো বলা হচ্ছে যে এটা যদি বায়ুকোণে যদি কোনো ঘর থাকে, সেখানে যদি সেই মেয়েটিকে রাখা হয়, অবিবাহিত বা অনৌরা কন্যাটিকে যদি ওখানে রাখা হয়, তাহলে সেটা খুব ভালো ফলদায়ক হতে পারে। কেন? ওই দিকটার প্রতিনিধি দেবতা হলেন চন্দ্র। যেহেতু ওই দিকটার প্রতিনিধি দেবতা চন্দ্র, তাই ওই দিকটায় আপনি সেই মেয়েকে, সেই দিকে একটা ঘর করে যদি সেই মেয়েকে রাখেন, বা ছেলেও যদি, মেয়ে কেন, ছেলেও বলছি যার বিয়ে হচ্ছে না, লেট ম্যারেজ, বিয়ে হচ্ছে না, তাকেও ওই ঘরে রাখলে ভালো ফল পাওয়া যেতে পারে। এবার আসছি পশ্চিম দিকে। পশ্চিম দিকে আপনি ডাইনিং রুম করতে পারেন, সেটা ভালো, অবশ্যই ভালো, বা কিডস বেডরুমও করতে পারেন সেদিকে। আর নৈঋত কোণে তো আগেই বললাম, টয়লেট, গোডাউন, এগুলো সব নৈঋত কোণে। ভারী জিনিস যা কিছু রাখবেন সেটা নৈঋত কোণে, কখনোই কিন্তু ওই ঈশান কোণে নয়, কিন্তু ঈশান কোণে কোনো ভারী জিনিস রাখবেন না। এবার আসছি দক্ষিণ দিকে। দক্ষিণ দিকে দেখুন পরিষ্কার বলা রয়েছে সিঁড়ি বা বেডরুম। আপনার বেডরুম মানে এই দক্ষিণ খোলা জানলা, হু হু করে হাওয়া আসছে, ফলে ওটা বেডরুমের জন্য খুব ভালো জায়গা হলো দক্ষিণ দিক, ঠিক আছে? কিন্তু মাথাটা কিন্তু রাখবেন পূর্ব দিকে, মনে রাখবেন এটা। দক্ষিণ দিকে আপনি করুন, বেডরুম করুন, কোনো আপত্তি নেই, খুব ভালো। দক্ষিণে জানলা রাখুন, হু হু করে দক্ষিণা বাতাস আসুক, খুব ভালো কথা, কিন্তু মাথাটা চেষ্টা করবেন পূর্ব দিকে রাখার, এমনভাবে খাটটা ওখানে পাতবেন, মাথাটা যাতে পূর্ব দিকে থাকে। এবারে আসছি অগ্নিকোণ। অগ্নিকোণে আগেই বললাম কিচেন হতে পারে সব থেকে ভালো, কেননা ওখানকার প্রতিনিধি দেবতা হলেন শুক্র। শুক্র মানেই দেখবেন যাদের রান্নার হাত খুব ভালো, তাদের জানবেন যে শুক্রের পজিশন তাদের ছকে অত্যন্ত অত্যন্ত মানে বলশালী, বলবান শুক্র তাদের ইয়েতে জন্মছকে। নয়তো তাদের শুক্রে মানে রান্নার হাত ভালো, শুক্রের ভালো পজিশন ছাড়া সম্ভব নয়। যাদের শুক্রের পজিশন খারাপ তারা ভালো রান্না করতে পারবে না, এটা নিয়ম। আচ্ছা, এরপরে আরো কতগুলো জিনিস বলার আছে, এগুলো তো হলো আপনি কোন দিকে কি করলেন না। আচ্ছা, ঘরের মাঝ পজিশন মানে একদম মিডল পজিশন আপনার ঘরের, সেই জায়গাটাকে ব্রহ্মস্থান বলা হয়। বলা হয় যে ব্রহ্মা ওই স্থানে বিচরণ করেন, এটা বলা হয়, বিশ্বাস। তো সেই জন্য কিছু কিছু জিনিস আছে যেগুলো আপনার বা কারোরই, আপনাদের কারোরই মানে আমাদের কারোরই এটা করা উচিত নয়। এই জিনিসগুলো এবার আমি বলছি যে নট টু ডু, কি করা যাবে না, উচিত নয় যেগুলো। প্রথম হলো ব্রহ্মস্থান, যেটা বলছিলাম, সেই ব্রহ্মস্থানে যেন কোনো সিঁড়ি না থাকে। ব্রহ্মস্থানে যেন কোনো সিঁড়ি না থাকে, এটা মাথায় রাখবেন। ব্রহ্মস্থানে কিন্তু সিঁড়ি যাতে না থাকে। আর কি না, ব্রহ্মস্থান, শোবার ঘর, অফিস রুম,
বাচ্চার স্টাডি রুম, ড্রয়িং রুম, কোনো জায়গায় যেন মাথার উপরে বিম না থাকে, মাথার উপরে যেন বিম না থাকে। আপনি বিমের তলায় যদি মানে আপনার যদি খাট পাতা থাকে তার উপরে যদি আপনি শোন, উপরে মাথার উপরে বিম, সেটা কিন্তু শুভ নয়। যারা শোবেন সেই বিমের নিচে তাদের কারোর স্বাস্থ্য, শরীর, মানসিকতা ভালো থাকবে না। বিমটাকে কিন্তু ঢেকে ফেলতে হবে। ফলস সিলিং দিয়ে দিতে পারেন, ফলস সিলিং দিয়ে বিমটাকে ঢেকে ফেলতে হবে যাতে চোখটা না যায় বিমেতে, ফলস সিলিংয়ে ঢাকা পড়ে গেল, এটা করতে পারেন। আচ্ছা, এবার ঘটনা হলো অন্য ঘরগুলোতেও সেটা করতে পারেন। অন্য ঘর বলতে স্টাডি রুম, অফিস রুম, ড্রয়িং রুম, সমস্ত জায়গায়, এবং ব্রহ্মস্থানেও যেন বিম না থাকে। ঠিক আছে, বিমও থাকবে না, সিঁড়িও থাকবে না ব্রহ্মস্থানে। এরপরে কি, সেটা হলো ব্রহ্মস্থানে কখনো, ব্রহ্মস্থানে বা ঈশানকোণ ঠাকুর ঘর বললাম, তো ব্রহ্মস্থান বা ঈশানকোণ। আচ্ছা, ঈশানকোণে যদি ঠাকুর রাখতে না পারেন, ঠাকুর ঘর না হতে পারে, পূর্ব দিকেও ঠাকুর ঘর হতে পারে। তো পূর্ব দিক মানে যেখানে ঠাকুর ঘর থাকবে সেই ঘরে, সেই ঈশানকোণ হোক বা পূর্ব দিক হোক, এবং অবশ্যই ব্রহ্মস্থান, কখনো এঁঠো বাসনপত্র রাখবেন না, কোনোভাবে রাখবেন না। ঈশানকোণ মানে সোজা কথা ঠাকুর ঘর যেদিকে সেইখানে, আর ব্রহ্মস্থানে কখনো কোনো এঁঠো বাসন রাখবেন না। এরপরে আসছি শোবার ঘরে। শোবার ঘরে আয়না ইউজ করবেন না, শোবার ঘরে আয়না রাখবেন না, এটাও বাস্তুশাস্ত্রে তীব্রভাবে নিষেধ করা আছে। আর কি, ঘরে ভাঙা আয়না বা অচল ঘড়ি এগুলো রাখবেন না, কোনো ঘরেই ভাঙা আয়না বা অচল ঘড়ি কোনোটাই কিন্তু রাখবেন না। আর কি, সাদা শিব মূর্তি ঘরে রাখবেন না। শিব মূর্তি অনেকেই রাখেন, মনে রাখবেন সাদা শিব মূর্তি কিন্তু মন্দিরের জন্য, কালো শিব মূর্তি বাড়ির জন্য। বাড়িতে যদি আপনার শিব মূর্তিতে পুজো করতে হয়, শিবলিঙ্গে জল ঢালতে হয়, খুব ভালো কথা, আপনি বাড়িতে কালো শিব রাখুন, তাহলে কখনোই সাদা শিব নয়। আর কি, সিঁড়ির নিচে যেন মিটার রুম না থাকে, সিঁড়ির নিচে যেন মিটার রুম না থাকে, এটা মনে রাখবেন। আর একটা কথা হলো, ঈশানকোণ আগেই বলছিলাম যে যেহেতু ওখানে বাস্তু বাবার মাথাটা ঈশানকোণ, তাই ওই বাস্তু বাবার মাথার উপরে হালকা রাখবেন, মানে ভারী কোনো জিনিস রাখবেন না। এমনকি আমরা অনেক সময় আর একটা ভুল করে থাকি, ধরুন ঈশানকোণে সিংহাসন আছে ঠাকুরের, এবার সিংহাসনের উপরে আমরা অনেক কিছু রেখে দিই, এমনকি ভারী শাঁকও অনেকে রেখে দিই। ঈশানকোণে ঠাকুরের সিংহাসনের উপরে ভারী শাঁকও আমরা রেখে দিই, বা অনেক থালাপত্র, হ্যান ত্যান, ঠাকুর ভোগ নিবেদন করার যেসব উপকরণ আর কি, ভারী ভারী জিনিসপত্র সব রেখে দেন। ঠাকুর সিংহাসনের উপরে এগুলো রাখবেন না। ঠাকুর সিংহাসনের মাথায় যেন, মানে ঠাকুর আছেন এই সিংহাসন, এর মাথায় কিচ্ছু রাখবেন না, ফাঁকা রাখবেন পুরো, কোনো ওয়েটি জিনিস রাখবেন না। বি কেয়ারফুল। আর একটা কথা বলে এবার শেষ করব, সেটা হলো অনেকে ওই বাড়ির সামনে বা ফ্ল্যাট কালচার হলে ফ্ল্যাটের নিচে অনেকে দোকান নেন, তো মনে রাখবেন দোকানটা যেন কোনোভাবে গোমুখী দোকান না হয়। গোমুখী দোকানটা কি না, যে দোকানের সম্মুখের অংশ কম চওড়া, মানে সম্মুখের অংশটা সরু, পিছন দিকটা বড়, তুলনামূলকভাবে পিছন দিকটা চওড়া, সামনের দিকটা সরু আর পিছনের দিকটা চওড়া, এটাকে বলা হয় গোমুখ দোকান। এই গোমুখ দোকান কখনো এই শেপের কোনো যদি দোকান আপনি পান, নেবেন না। এই দোকানে কোনো কিছু ব্যবসা শুভ নয়, এই গোমুখী দোকানে। তো মোটামুটি আজকে আশা করি বাস্তুশাস্ত্র সম্পর্কে প্রাথমিক যে পর্যালোচনা সেটা আমরা করতে পারলাম। যদি আপনাদের ভালো লাগে কমেন্ট বক্সে এসে কমেন্ট করবেন, লাইক বাটনটা দয়া করে ক্লিক করবেন। আর যদি মনে করেন যে আমার কথাগুলো শুনতে আপনাদের ভালো লাগছে, তাহলে আমাকে উৎসাহ দান করার জন্য আপনি বেল বাটনটা ক্লিক করবেন। বেল বাটনটা ক্লিক করলে কি হবে না, যখনই আমি কোনো ভিডিও পোস্ট করব সাথে সাথে আপনাদের কাছে সেই নোটিফিকেশন পৌঁছে যাবে। ঠিক আছে, সবাই খুব 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 ভালো থাকবেন। আর যদি কারোর মনে হয় যে তার ঘরে কোনো প্রবলেম আছে, সেটা আমার সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। কিন্তু অবশ্যই বলে দিচ্ছি, সেটা কিন্তু পেড কনসালটেশন, সেটা কিন্তু হবে পেড কনসালটেশন। আশা করি বুঝতে পারছেন, কারণ এটাই আমার প্রফেশন। সবাই খুব খুব ভালো থাকবেন। গুরু কৃপাহি কেবলম।